আসসালামু আলাইকুম। শিক্ষক, চাকরিজীবী বা অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন কিভাবে দাখিল করবেন সেই প্রচেষ্টায় আমি আজ খুব সহজে দেখানোর চেষ্টা করব। প্রথমে আপনারা এই সাইটে একটি নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার জন্য আপনার টিন নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার প্রসেসটা আমি আরও কয়েকটা ভিডিওতে দেখানো আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পাবেন যে কিভাবে অনলাইনে ই রিটার্ন রেজিস্ট্রেশন করবেন। তো আজকের ভিডিওতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, অবশ্যই আপনারা ঘরে বসে আপনারা আপনাদের ই রিটার্নগুলো জমা দিতে পারবেন। আর আজকের রিটার্ন হচ্ছে শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা এবং সকল চাকরিজীবীদের জন্য এই ই রিটার্ন এভাবেই জমা দিলে আপনার সঠিক হবে। আর আপনারা খুব সহজেই এই বিষয়গুলো বুঝতে পারবেন। আর আপনারা যদি বুঝতে পারেন, আপনাদের রিটার্নগুলো আপনারা নিজেই অনলাইনে কিন্তু সাবমিট করতে পারবেন। আপনাদের ইনকাম যদি 3,50,000 টাকার উপরে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আয়কর দিতে হবে, ট্যাক্স জমা দিতে হবে। আর যদি 3 লক্ষ টাকার নিচে হয়, সেক্ষেত্রে জিরো রিটার্ন দিলেই হবে। আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 4 লক্ষ টাকা। আর প্রতিবন্ধী অথবা মুক্তিযুদ্ধ, গেজেটপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের জন্য 4.5 লক্ষ টাকা। এর উপরেই গেলেই কিন্তু তাদের ট্যাক্স দিতে হবে। তো চলুন আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কিভাবে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করবেন সেই প্রসেসটাই দেখাবো। প্রথমে আপনারা এরকম একটি ছক তৈরি করে নেবেন। আমি এখান থেকে ছক তৈরি করে নিয়েছি। দেখুন, এখান থেকে আপনি যে বেতন পান, সেগুলো বেতনের আপনার একটা ছক এখান থেকে তৈরি করে নেবেন। যে বেতনের স্টেটমেন্ট আছে সেটিও আপনারা দেখে সেটি কিন্তু আপনারা এখান থেকে একটা ছক তৈরি করে নেবেন। ছক তৈরি করে নিলে খুব সহজে কিন্তু আপনারা এই হিসাবটা অনলাইন রিটার্নে দেখাতে পারবেন। যেমন এখানে মূল বেতন, বাড়ি ভাড়া, আপনার এই যে মূল বেতন আছে সেটি 12 দিয়ে গুণ দিলেই আপনাদের যে বেতন স্যালারি স্টেটমেন্ট আছে সেটি কিন্তু এখান থেকে নিয়ে এভাবে আপনারা আপনাদের কোন কোন আছে, বৈশাখী ভাতা, উৎসব ভাতা যেগুলো আছে আপনার সবগুলো এখান থেকে দিয়ে দিবেন। এরপর এখান থেকে হচ্ছে জিপিএফ থেকে প্রাপ্ত সুদ। আপনাদের কিন্তু জিপিএফ এ একটা টাকা কাটা হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের। তো জিপিএফ থেকে আপনাদের যে টাকা কাটা হয়, এটার বিনিময়ে কিন্তু আপনাদেরকে একটা লভ্যাংশ তারা দেয়, বেনিফিট দেয়। সেই বেনিফিটটা আপনারা সেই জিপিএফ ফান্ডে কত টাকা আছে এবং বেনিফিট কত পেয়েছেন, সেই বেনিফিটটা কিন্তু আপনাদের বেতন থেকে আয়, সেটি আপনারা কত টাকা পেয়েছেন সেটি এখানে দেখাতে হবে। এরপর যাতায়াত ভাড়া কত টাকা পান। এরপর এখান থেকে হচ্ছে মোট বেতন থেকে আয়। এরপর অন্যান্য খাত থেকে আপনারা কত টাকা আয় করেন। যেমন কৃষি জমি থেকে আপনারা যত টাকা আয় করেন সেটি এখানে লিপিবদ্ধ করেন, লেখে রাখবেন। এরপর সঞ্চয়পত্র যদি আপনার থাকে, সঞ্চয়পত্র থেকে একটা যে আপনার লভ্যাংশ দেওয়া হয়, সুদ দেওয়া হয়, সেটি কত টাকা দেওয়া হয়। এবং সঞ্চয়পত্র থেকে যে লভ্যাংশ দেয় এর উপরে একটা কর আছে, সেটি কত টাকা কাটা হয়। এরপর ডিপিএস থেকে প্রাপ্ত সুদ, ডিপিএস থেকে আপনারা কত টাকা লভ্যাংশ পান এবং এটার উপরে কত টাকা একটা কর কাটা হয়, সেটি এখানে লিখবেন। এরপর ব্যাংকের জমা থেকে প্রাপ্ত সুদ, আপনারা ব্যাংকে নগদ টাকা যে জমা রাখেন সেটি থেকে কত টাকা আপনারা লভ্যাংশ পান এবং সেটি থেকে কত টাকা কর কর্তন করে সেটি কিন্তু আপনারা, আর কর কত টাকা কর্তন করে সেটি আপনার এই ব্যাংকের জমা রাখার টাকার উপরে যে কর কত টাকা কাটছে সেটি আপনার একটা স্টেটমেন্ট বের করলেই দেখতে পাবেন। ডিবিএস থেকে কত টাকা কর কাটে সেটি একটা স্টেটমেন্ট বের করলে এভাবে আপনারা সম্পূর্ণ আয়টা এখানে আপনারা লিপিবদ্ধ করেন। এখানে মোট আয় এভাবে আপনারা যোগ করবেন। যোগ করার পর দেখবেন যে করমুক্ত আয় কত, আপনারা করমুক্ত আয়, এরপর এখান থেকে মোট আয়টা দেখতে পাবেন। এরপর করমুক্ত কত আয়, মানে এটা থেকে আপনার একটা ট্যাক্স রিবেট আপনাদের আয়, সেটি করমুক্ত আয়, সেটি কত টাকা আপনারা ওই অনলাইনে আপনাদের যখন এই আয়টা দিবেন তখন আপনাদের কিন্তু এখানে কত টাকা রিবেট এটি অটোমেটিকলি দেখাবে। আপনার এদের হচ্ছে 3/1 এখানে কর রিবেট। এরপর মোট করযোগ্য আয়, এটা থেকে এটা বাদ দিলেই আপনার যে আয় থাকে সেটি হচ্ছে মোট করযোগ্য আয়। তো এরপরে হচ্ছে
এখানে আপনার মোট একটা আনুমানিক ব্যয়, আপনার এটা আয় হয়েছে, এরপর মোট আনুমানিক ব্যয় কত সেটি আপনারা একটা লিখে রাখলেন বা লিস্ট করে নিলেন কোন কোন খাতে কত টাকা আয় ব্যয় করেন সেটি এখান থেকে। এরপর হচ্ছে এখান থেকে আপনার মোট পরিসম্পদ কত, আপনার 30/6/2024 এর ভিতরে আপনার যতগুলো সম্পত্তি আপনারা কি করছেন, ক্রয় করেছেন বা আপনাদের সম্পত্তি বহাল আছে, সেগুলো আপনারা সম্পূর্ণ সুন্দরভাবে একটা এখান থেকে লিস্ট করবেন। এখান থেকে লিস্ট করলেই আপনারা কিন্তু আয়কর রিটার্নে জমা দেওয়ার জন্য খুব সহজ হবে। তো এখানে আপনার জমি সহ বাড়ি উত্তরাধিকার সূত্রে আপনার কতটুকু জমি আছে, অকৃষি কতটুকু জমি আছে, স্বর্ণ কতটুকু আপনার আছে, সেটি উপহার পেয়েছেন না ভরি পেয়েছেন, আনুমানিক মূল্য, আবার এবারের সূত্র স্বর্ণ ক্রয় করেছেন কিনা সেটি এখানে লিখবেন। এরপর জিপিএফ ফান্ডে আপনার ওই যে আপনার বেতন থেকে যে টাকা কাটা হয় সেটি জিপিএম ফান্ডে এখানে বর্তমান 30/6 তারিখে কত টাকা জমা আছে, এবং সঞ্চয়পত্র যদি আপনি কিনে থাকেন সঞ্চয়পত্রে কত টাকা বিনিয়োগ করেছেন সেটি এখানে দেখাবেন। এরপর ডিপিএসে আপনার কত টাকা জমা আছে সেটি দেখাবেন। আর যদি আপনার কোনো মোটরসাইকেল বা প্রাইভেট কার থাকে সেটি এখানে দেখাবেন। এরপর আসবাবপত্র কত টাকার ক্রয় করেছেন বা কত টাকার আছে সেটি এখানে দেখাবেন। এরপর ব্যাংকে যদি আপনার কোনো টাকা জমা থাকে সেটি এখানে দেখাবেন। এরপর হাতে নগদে যদি আপনার কিছু টাকা থাকে সেক্ষেত্রে আপনি এখানে দেখাবেন। তো আপনার এখানে হচ্ছে এগুলো পরিসম্পদ, এই বছরের পরিসম্পদগুলো আপনি এখানে দেখাবেন। এরপর মোট পরিসম্পদ আপনার ধরেন 20,90,000 টাকা বা আপনার যতই হোক, এখানে আপনি একটা হিসাব করে রাখলেন মোট সম্পত্তি থেকেই আপনার যে দায় দেনা আছে, ব্যাংক লোন আছে, সেগুলো এখান থেকে একটা ব্যাংক লোন আপনার কত টাকা আছে সেটি এখানে, বা যে কোনো ব্যাংকে থাকতে পারে সেটি এখানে ব্যাংক লোন দেখালেন। ব্যাংক লোন থেকে আপনার মোট সম্পদ থেকে ব্যাংক লোনটা বাদ দেওয়ার পর আপনার হচ্ছে মোট সম্পদ। এরপর এই যে সম্পত্তি, এই সম্পত্তিটা থাকবে। এরপর আপনার এই সম্পত্তিটা এই বছরের সম্পত্তি, কিন্তু বিগত বছরের আপনার সম্পত্তি কত ছিল একটা অ্যামাউন্ট, যদি এর আগের বছর আপনারা রিটার্ন দিয়ে থাকেন সেক্ষেত্রে একটা বিগত বছরের একটা সম্পত্তি আপনারা অনলাইনে গেলেই দেখতে পাবেন। আর যদি না থাকে তা আপনার এই বছরের সম্পত্তি থেকে আপনার আগের বছরের গত বছরের সম্পত্তি কত ছিল এটা আনুমানিক একটা হিসাব করে নেবেন যে কত টাকার এই বছরের সম্পত্তি বাড়ছে। এই বছরের সম্পত্তি থেকে আপনার গত বছরের সম্পত্তি মাইনাস প্লাস করলে কিন্তু আপনার গত বছরের সম্পত্তিটা পেয়ে যাবেন। এরপর এখান থেকে আপনারা দেখতে পারেন বর্তমান আয় হচ্ছে আপনার ধরেন 5 লক্ষ টাকা, এবছর ব্যয় হচ্ছে 4 লক্ষ টাকা, সেক্ষেত্রে আয় 1 লক্ষ টাকা। তো আপনারা একটি আয় ব্যয়ের একটা হিসাব করে নেবেন। এইভাবে হিসাব করে নিয়ে এগুলো হিসাব আপনার কমপ্লিট করার পর আপনারা শুধু এখান থেকে এই আপনার রিটার্নে খালি শুধু যে তুলে দিবেন তাই হবে। তো প্রথমে আপনারা এখান থেকে এই রিটার্নে আসার পর এখানে রেগুলার রিটার্ন এখানে ক্লিক করে দিলেন। প্রথমে আপনারা এখান থেকে অ্যাসেসমেন্ট ইনফরমেশন, এখান থেকে আপনারা এটি সেলফি দেওয়া থাকবে। এরপর অ্যাসেসমেন্ট ইয়ার, এখান থেকে আপনার যা দেওয়া আছে 24-25 এটি থাকবে, এবং ইনকাম ইয়ার এখানে যা সিলেক্ট করা আছে সেটি কিন্তু থাকবে। এরপর এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশনড ইনকাম ইয়ার, তো আপনারা এটি ইয়েস করে দিবেন। এরপর তো এনি ইনকাম হুইচ ইজ ফুল এক্সামটেড ফ্রম ট্যাক্স, তো আপনারা এটি এখান থেকে নো দিয়ে দেবেন। এরপর রেসিডেন্ট স্ট্যাটাস, এখান থেকে আপনার নাগরিক, তো আপনারা রেসিডেন্ট এখানে এটি চেকমার্ক করে দিবেন। এরপর হচ্ছে হেড অফ ইনকাম, হেড অফ ইনকামে আপনার যে ধরনের ইনকাম আছে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনারা ইনকাম ফ্রম এমপ্লয়ি, বেতন থেকে ইনকাম পান এটি সিলেক্ট করে দিবেন। আর যদি ভাড়া থেকে ইনকাম পান সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর ইনকাম ফ্রম এগ্রিকালচার, কৃষিখাত থেকে যদি ইনকাম পান সেক্ষেত্রে আপনারা এখানে চেকমার্ক করে দিবেন। আর এখানে আপনারা কিন্তু এই আয় থেকে, এই যে কৃষিখাতে কৃষি জমি থেকে আয়, তো আমরা এখান থেকে আমাদের কিন্তু ইনকাম ফ্রম এগ্রিকালচার এখানে চেকমার্ক দিতে হবে। এরপর ইনকাম ফ্রম বিজনেস, আমাদের ব্যবসা থেকে যদি আয় থাকে এখানে চেকমার্ক দিতে হবে। এরপর ক্যাপিটালস গেইনস, যদি আমাদের ক্যাপিটালস গেইনসের উপরে কোনো ইনকাম হয় সেটি এখান থেকে আমরা চেকমার্ক করে দিব। এরপর ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ফাইন্যান্সিয়াল অ্যাসেটগুলো কোনগুলো হচ্ছে, ফাইন্যান্সিয়াল অ্যাসেট হচ্ছে আপনার এই যে এগুলা সঞ্চয়পত্র থেকে, ডিপিএস থেকে, ব্যাংক জমা থেকে যে ইনকামগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট সেগুলো, তো এখানে চেকমার্ক করে দিবেন। এরপর এনি ইনকাম ফ্রম দ্য
ফ্লোয়িং সোর্স, এখান থেকে এজ এ পার্টনার অফ ফার্ম, আমরা যদি ফার্মের কোনো অংশীদার হয়ে থাকেন এখানে চেকমার্ক দিবেন। এজ এ মেম্বার অফ এওপি, এরপর ইনকাম আর্নিড আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে যদি ইনকাম থাকে। এরপর ইনকাম আর্নিড বাই দ্য স্পাউস অর মাইনর চিলড্রেন, যদি আপনার ছোট ছেলে মেয়ে অথবা আপনার যাদের 18 নাই তাদের ক্ষেত্রে আপনার যদি আপনার কোনো ইনকাম এসে থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিবেন। তো এরপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিলেন। এরপর এখান থেকে আপনি এডিশনাল ইনফরমেশন, এখান থেকে লোকেশন অফ মেইন সোর্স ইনকাম, আপনি যে সোর্স থেকে বা যে লোকেশন থেকে ইনকাম করতেছেন সেই লোকেশনটা কোথায়, এখানে আপনার সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর আপনি যদি গেজেট প্রাপ্ত কোনো মুক্তিযোদ্ধা হন সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দিবেন। এরপর পার্সোনাল ডিসেবিলিটি, আপনি যদি বাক প্রতিবন্ধী বা কোনো প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিবেন। এরপর ক্লাইম বেনিফিট এজ এ প্যারেন্টস অ্যান্ড লিগ্যাল গাইডেন্স অফ পারসন উইথ ডিসেবিলিটি, আপনি যদি কোনো প্রতিবন্ধীর অথবা পিতামাতা হয়ে থাকেন সেটি ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দিতে পারেন, চেকমার্ক করে দিতে পারেন। তো এরপর ক্লাইম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, আপনি যে ইনভেস্ট করছেন সেটির উপরে কিন্তু রিবেট চান। হ্যাঁ, আমরা আমাদের যে ইনভেস্ট আছে এই যে সঞ্চয়পত্র মুক্ত যা আছে এগুলোর উপরে আমরা রিবেট চাই, মানে রেয়াত চাই, সেক্ষেত্রে আমরা এখানে ইয়েস করে দিব। এরপর শেয়ার হোল্ডার ডাইরেক্টর অফ কোম্পানি, আমরা কি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার না, যদি আপনার থেকে থাকে ইয়েস, আর যদি না থাকে নো। তো এরপরে এখান থেকে আপনার এই আইটি10B রিক্রুটমেন্ট, এখানে এটি আপনার দেখাতে হবে। এরপর গ্রোস ওয়েলথ অফ 15 লাখ, আপনার 50 লক্ষ টাকার উপরে যদি সম্পত্তি থেকে থাকে সেক্ষেত্রে আইটি10BQ একটা ফর্ম আছে সেটি আপনাকে ফিল আপ করতে হবে। আর যদি 50 লক্ষ টাকার নিচে সম্পত্তি হয় সেক্ষেত্রে এখানে নো দিবেন। তারপর যদি আপনার মোটর কার থেকে থাকে, মোটর কার আছে সেক্ষেত্রে আপনার ইয়েস করে দিবেন। আপনারা এখান থেকে এই আমাদের হিসাবে যে মোটর কার দেখানো হয়েছে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এখানে মোটর কার আছে সেখানে এটি উল্লেখ করে দিতে হবে, ইয়েস। এরপর ওন অফশু প্রপার্টি যদি থেকে থাকে সেক্ষেত্রে এখান থেকে ইয়েস, আর না থাকলে নো। এরপর হ্যাভ হাউস প্রপার্টি ইন সিটি কর্পোরেশন, আপনার যদি সিটি কর্পোরেশন, এই কয়েকটা সিটি কর্পোরেশন আছে, সিটি কর্পোরেশনের ভিতরে যদি কোনো বাড়ি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস, আর যদি না থাকে সেক্ষেত্রে নো। এখানে তো আমার যেহেতু নাই, যে হিসাব জমা দিতেছি সেটি নাই, সেক্ষেত্রে নো করে দিব। এরপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। এরপর হচ্ছে ইনকাম, আপনি ওই হেড অফ ইনকামে যেটি দেখাইছেন হেড অফ ইনকাম, এখানে ইনকাম ফ্রম এমপ্লয়ি, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম এগ্রিকালচার, আপনি সেটির কিন্তু 3টি ধাপে চলে আসছে। আমরা কিন্তু এই এখানে হেড অফ ইনকামে আপনারা এই যে 3টি ধাপ দেখাইছি সেই 3টি ধাপ কিন্তু আমাদের এই এখানেও চলে আসছে। এই যে এই এখানেও কিন্তু 3টি ধাপই চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে 3টি ধাপই চলে আসছে। তো এখান থেকে আপনার এমপ্লয়ি টাইপ, এই প্রথমে আপনার এখান থেকে এমপ্লয়ি টাইপটাতে যদি আপনি কোনো স্কুল কলেজ অথবা যে কোনো সরকারি চাকরি করে থাকেন সেক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রো আইবাস প্লাস এটি সিলেক্ট করে দিতে দেবেন। অথবা বেসরকারি যারা হাই স্কুল অথবা আপনার যেগুলো আধা সরকারি সেক্ষেত্রে আপনার গভর্নমেন্ট পে স্কেলে বেতন পান সেগুলো আইবাস প্লাস এটিতে। এরপর প্রাইভেট কোম্পানি যদি চাকরি করতে থাকেন সেক্ষেত্রে আপনারা এগুলো সিলেক্ট করে দিতে পারেন। এরপর হচ্ছে আপনার নেম অফ দ্য অফিস, আপনি যে স্কুল প্রতিষ্ঠান অথবা কোনো সরকারি অফিস আদালতে চাকরি করেন বা যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের নামটা এখানে দিবেন। এরপর আপনার যে ডিজিগনেশন আছে, পদবি আছে সেটি এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে আমরা এখান থেকে বেসিক পে, ওই যে এখানে আমরা নোট করে রেখেছি আমাদের বেতন থেকে, এখান থেকে আপনারা শুধু এখান থেকে তুলে নিব আর সেখানে আমরা কিন্তু বসিয়ে দিব। এইভাবে আমরা সবগুলো এখান থেকে ওখান থেকে আমরা নিয়ে আসবো। আপনার বেসিক পে কত পেয়েছেন, হাউস রেন্ট কত পেয়েছেন, তারপর হচ্ছে আপনার মেডিকেল অ্যালাউন্স কত পেয়েছেন, বাংলা নববর্ষের টাকা কত পেয়েছেন, এরপর আপনাদের ফেস্টিভ্যাল
এরপর ফেস্টিভ্যাল এটি কত টাকা পেয়েছেন, এডুকেশন অ্যালাউন্স কত টাকা পেয়েছেন, জিপিএফ ইন্টারেস্ট ওই আপনার জিপিএফ ইন্টারেস্টটা কত পেয়েছেন সেটি এখান থেকে দেখাবেন। এরপর স্পেশাল পে মানে আপনার এই আপনাদের যে বিশেষ প্রণোদনা দেওয়া হয় সেটি কত টাকা পেয়েছেন সেটি কিন্তু আপনারা এখান থেকে দেখবেন, আর এখান থেকে সবগুলো এখান থেকে আয়গুলো এখান থেকে নিয়ে আসবেন। এরপর টিফিন অ্যালাউন্স কত টাকা পেয়েছেন, এরপর ট্রান্সপোর্ট মেনটেনেন্স আপনাদের যাতায়াত ভাড়া কত, আরও যদি আপনাদের কোনো ইনকাম এখান থেকে থাকে বেতন বা এই এখান থেকে সেগুলো আপনারা এখান থেকে কিন্তু প্লাস আইকনে অ্যাড মোর অথবা এখান থেকে আপনারা দেখে দেখে সিলেক্ট করে নেবেন আপনাদের যে আয়গুলো আছে। এরপর এখান থেকে এমপ্লয়মেন্ট সামারি এখানে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে আপনার এই বেতন থেকে টোটাল ইনকাম হচ্ছে এত টাকা। এরপর রিবেট পাচ্ছেন এখান থেকে আপনার যেগুলো ভ্যাট নাই এত টাকা। এরপর এখান থেকে আপনার এই করযোগ্য বেতন হচ্ছে এত টাকা। তো এরপরে এখান থেকে আপনার দেখে দেবো ইনকাম অফ ফাইন্যান্সিয়াল এসেট, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার যে ফাইন্যান্সিয়াল ইনকাম সেগুলো হচ্ছে কি কি, এখন আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সঞ্চয়পত্র থেকে আপনার 7,000 টাকা ইনকাম করেছেন, ডিপিএস থেকে 6,000 টাকা। তো এগুলো আপনাকে এই ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে ইনকাম যে আছে। এরপর এখান থেকে ধরুন ব্যাংক এশিয়াতে আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে, সেই আমি এখানে ড্রাফট একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি। এরপর এখান থেকে আপনার মোট 3,000 টাকা পান। এরপর এই 3,000 টাকা থেকে আপনার ট্যাক্স কেটে নিছে, যা কেটে নিছে আপনারা কিন্তু এই অ্যাকাউন্টের একটা স্টেটমেন্ট নামালে কত টাকা কেটেছে সেটি এখান থেকে দেখতে পাবেন, এটি এখানে দিয়ে দিবেন। এখান থেকে আপনার একটা ডিপিএস আছে, ডিপিএসে আপনার কত টাকা আছে সেটি এখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেখলেন এবং কত টাকা আপনি লভ্যাংশ পান এবং কত টাকা কর কাজ সেটি এখানে দেয়। আরও যদি কোনো অ্যাসেট আপনার থেকে থাকে বা আপনি যেগুলো থেকে ব্যাংক অথবা অন্যান্য খাত থেকে ইনকাম পান ফাইন্যান্সিয়াল অ্যাসেট, সেক্ষেত্রে আপনারা অ্যাড প্লাস অ্যাড এখানে ক্লিক করে দিয়ে আপনারা সেগুলো ইনকাম এখানে দেখাবেন। তো এরপর হচ্ছে কৃষি খাত থেকে আপনাদের আয়টা কিভাবে দেখাবেন, এগ্রিকালচার টাইপ থেকে কাল্টিভেশন এটি সিলেক্ট করে দিবেন। এরপর টোটাল কাল্টিভেশন এরিয়া এখানে আপনার কৃষি কতটুকু জমি আপনি চাষ করেন সেটি এখান থেকে উল্লেখ করে দিবেন। এরপর পার্টিকুলার্স অফ প্রোডাক্ট কি ধরনের ফসল উৎপাদন করেন, যেমন ধান গম ভুট্টা, যে আপনি যেটা এখান থেকে চাষ করেন আমি এখানে রাইস দিয়ে দিব। তো এরপর হচ্ছে এই হিসাব সংরক্ষণ করার জন্য কি আপনি কোনো নোটবুক বা খাতা ব্যবহার করেন কিনা, যদি ব্যবহার করেন তাহলে ইয়েস, আর যদি না ব্যবহার করেন সেক্ষেত্রে নো এখানে ক্লিক করে দেবেন। এরপর ইনকাম সামারিতে এখানে সেল প্রসেসড, এই সেল প্রসেসে এখানে আপনি যে ফসল উৎপাদন করেছেন এই ফসলের বিক্রয় মূল্য কত টাকা হবে সেটি এখানে দেখাবেন। এরপর কস্ট অফ প্রোডাকশন, এর উৎপাদনে খরচ কত হয়েছে সেটি এখানে দেখাবেন। এরপর নিচে আদার্স অ্যালাউন্স ডিডাকশন খরচ এখানে আপনার কত হয় বা এই খাতে খরচ থাকলে সেটি এখানে দেখাবেন। এরপর নিচে নেট ইনকাম দেখতে পারবেন। তো আমরা এখানে পুরো হিসাবটা এভাবেই দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমাদের যে নেট ইনকাম সেটি এখান থেকে দেখাচ্ছে। তো এরপর এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে রিবেট কোনগুলোর উপর আসে, তো এখান থেকে আপনি যে ডিপিএস এ টাকা জমা রাখছেন সেগুলো, এরপর সঞ্চয়পত্র কিনে রাখছেন সেইগুলো, এরপর হচ্ছে আপনার জিপিএফ ফান্ডে যে টাকা আছে সেগুলোর উপরে রিবেট আসে। তো আমরা ডিপিএস এ যে টাকাটা আছে সেটি আমরা এখান থেকে এই ডিপিএস এ কত টাকা আছে আমরা এখান থেকে দেখে নিব। এই ডিপিএস এ 30/6/2024 তারিখে 2,50,000 টাকা আছে, সেটি আমরা এখান থেকে দেখে কোন ব্যাংকে আছে সেটি আমরা এখান থেকে দেখে ব্যাংকের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার দিব এবং এখানে বর্তমান ডিপোজিট কত আছে সেটিকে দেখাবো। এরপর সঞ্চয়পত্র, এখান থেকে যে সঞ্চয়পত্র আছে আমাদের সঞ্চয়পত্র কত টাকার আছে সেটি আমরা এখান থেকে দেখে দেব কোন ব্যাংকে আছে এবং অ্যাকাউন্ট রেজিস্ট্রেড নং এবং ইস্যু ডেট। তো এটি দেওয়ার পর ইনভেস্ট কত আছে সেটি আমরা এখানে দেখাবো। এরপর হচ্ছে জিপিএফ, আপনাদের যে স্যালারি একটা
জিপিএফ এর একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বারে আপনার সর্বশেষ কত টাকা আছে আপনারা সেটি কিন্তু এখানে দেখাবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন এবং এখানে টাকার অ্যামাউন্টটা দেখাবেন। এরপর আপনাদের স্যালারি থেকে অন্যান্য ফান্ডে সাধারণ তহবিল বা অন্যান্য ফান্ডে যে টাকা কাটে সেই টাকার একটা আপনারা কিন্তু পাবেন, রিবেট পাবেন। সেই টাকাটা আপনার সাধারণ কল্যাণ তহবিলের যে টাকা আপনার এই বছরের কত কাটছে সেটি কিন্তু আপনারা এখানে দেখাবেন। এরপর গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যান্ড অ্যামাউন্ট এখানে 0 করে দিবেন। তো এরপর এখান থেকে আপনার রিবেটের যে অপশনগুলো আছে আমরা এগুলো ফিল আপ করে দেওয়ার পর এরপর 7 কন্টিনিউতে ক্লিক করে দেব। এরপর এখানে IT10 BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট, এখান থেকে আপনারা যদি এই আপনাদের যে ব্যয় হয়েছে সেগুলো কত ব্যয় হয়েছে সেখানে দেখাতে চাইলে এখান থেকে ইয়েস থাকবে, আর যদি না দেখাতে চান এখানে ন করে দিলেই কিন্তু আপনাদের যে টোটাল এই বছরের ব্যয় সেটি করতে হয়েছে এটা আনুমানিক কিন্তু আপনারা দিলেই হয়ে যাবে। আর যদি দেখাতে চান সেক্ষেত্রে এখানে ইয়েস করে দিলেই হবে। এরপর কোন কোন খাতে আপনাদের টাকাটা ব্যয় হয়েছে সেখানে এখানে দিয়ে দিবেন, যেমন এক্সপেন্স ফর ফুড এখানে আপনার, এরপর ক্লোথ অ্যান্ড আদার্স এসেনশিয়ালে আপনার কত টাকা ব্যয় হয়েছে সেটি এখান থেকে সবগুলো লিস্ট করে এখান থেকে একটা একটা করে হিসাব করে দিয়ে দিবেন। আপনাদের যে এখানে ব্যয় ধরা হয়েছে এই যে এখানে যে আপনাদের মোট একটা ব্যয় আছে, মোট ব্যয় 3,50,000 টাকা, এই 3,50,000 টাকাটাই আপনারা এখান থেকে হিসাব করে দিয়ে দিবেন। এই যেখানে হিসাব করে কোন কোন খাতে কতটুকু ব্যয় হয়েছে সেগুলো আপনারা ভাগ ভাগ করে দিবেন। অ্যাকোমোডেশন বাসস্থান ব্যয় কত হয়েছে, তারপরে আপনার যাতায়াত ভাড়া কত, হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি কত, এরপর ফেস্টিভ্যাল অ্যান্ড আদার্স স্পেশাল এক্সপেন্স কত, তো আপনার টোটাল এক্সপেন্স লাইফস্টাইলের জন্য এক্সপেন্স কত এটি আপনারা এভাবে দেখাবেন। তো এরপর আপনারা চাইলে এটি দেখাতেও পারেন, আর না দেখালে আপনার ন করে দিবেন। এরপর টোটাল যে ব্যয় আছে ব্যয়টা এখানে দেখিয়ে দিবেন। তো আপনাদের যেহেতু না দেখালেই হয়, কারণ আমাদের অত স্পেসিফিক বর্ণনা দেওয়ার দরকার নাই, তো আমরা যে এইভাবে দিয়ে দিব। এরপর 7 কন্টিনিউতে ক্লিক করে দিলেন। এরপর হচ্ছে এখান থেকে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি আপনাদের যে হিসাবটা দেওয়া আছে এখান থেকে আপনাদের যে এই এখানে সম্পত্তি এবং হচ্ছে এই লায়াবিলিটি ব্যাংক লোন এটি এখানে দেওয়া আছে, সেটি আমরা এভাবেই সুন্দরভাবে বসিয়ে দিব। এখান থেকে প্রথমে যে আমাদের অ্যাসেট এখানে থাকবে, অ্যাসেট এখান থেকে নন এগ্রিকালচারাল প্রপার্টি আমাদের এখানে সম্পত্তি আছে, দেন আমরা যেগুলো নন এগ্রিকালচার কোনগুলো আছে সেটি আমাদের এখান থেকে কিন্তু হিসাব করা আছে। যেমন জমি সহ বাড়ি এটা হচ্ছে নন এগ্রিকালচার, তো এটা কতটুকু আছে। এরপর অকৃষি জমি, তো এইটি দুই জমি আমরা আলাদা আলাদাভাবে এখানে দেখিয়ে দিব। ধরেন আমাদের এখানে নন এগ্রিকালচার প্রপার্টি জায়গাতে আছে যেগুলো আমরা এটি পারচেস করেছিলাম, তো পারচেস করেছিলাম কত, এরিয়া হচ্ছে 5 ডেসিমেল জায়গা কিনেছি, এটির দাম হচ্ছে 1,50,000 টাকা, তো আমি এখানে দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে আরও যদি আপনার নন এগ্রিকালচার জমি থেকে থাকে এখানে আপনার এই বা পূর্ববর্তী আছে সেক্ষেত্রে এখানে প্লাস করে দিবেন। এরপর কোন জায়গায় লোকেশনটা, এরপর এখান থেকে আপনার এটা যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন এখানে ক্লিক করে দেবেন কত একর সম্পত্তি, আর এখান থেকে একর না ডেসিমেল না স্কোয়ার ফিট কত এটা এখানে সিলেক্ট করে দেবেন। এরপর জমির বর্তমান মূল্য কত এটি এখান থেকে, এরপর বর্তমান ভ্যালুটা কত সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এইভাবে আপনারা যতটুকু জমি আছে আপনাদের কিন্তু এখান থেকে এই প্লাস অ্যাড করে দিতে পারেন। এরপর কৃষি জমি কতটুকু আছে, এরপর আপনারা যে হিসাব করেছেন কৃষি জমি এখান থেকে কৃষি জমি, তো এখান থেকে আপনারা লিস্ট করা থাকবে। এখান থেকে আপনারা যে কৃষি জমিটা আছে সেটি কৃষি জমির যে আছে সেটি আপনার উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, বর্তমান কত টাকা সেটি এখানে দেখাবেন। এরপর হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ওই যে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেট আছে, সঞ্চয়পত্র আছে, তারপর ডিপিএস, তো আমরা আপনাদের এখান থেকে যে ফাইন্যান্সিয়াল ডিপিএস সঞ্চয়পত্র, এরপর হচ্ছে জিপিএফ ফান্ডে টাকা, তো এরপর ব্যাংকে জমা, এগুলো আপনারা ফাইন্যান্সিয়াল অ্যাসেটমেন্ট যেগুলো আছে এখান থেকে আপনার ডিপিএস কোন ব্যাংকে আছে
ডিপিএস, তারপরে কোন ব্যাংকে আছে ব্যাংকের নাম দিবেন, এরপর অ্যাকাউন্ট নাম্বার দিবেন, এরপর কত টাকা আছে জমা। এরপর মোটর কার, আপনার মোটর কার রেজিস্ট্রেশন নাম্বার, এরপর এখান থেকে আপনার কি কি ধরনের মোটর কার, কার জিপ, তো আপনি যেটি আছে এটা সিলেক্ট করে দেবেন। এরপর এটি ক্রয় করেছেন না বা আপনার উত্তরাধিকার সূত্রে এখানে সিলেক্ট করে দেবেন। এরপর ইঞ্জিন ক্যাপাসিটি কত সিসি, সিসি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর বর্তমান মূল্য সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর গোল্ড, ডায়মন্ড বা জিন্স যদি আপনার থেকে থাকে, তো এখানে সম্পদের হিসাব থেকে আপনার যেতটুকু সম্পত্তি দেখাইছেন সেটি এখান থেকে দিয়ে দিবেন। যেমন গোল্ড আছে আপনার, এখান থেকে গোল্ড প্রথমে গিফট পেয়েছেন কত ভরি, 2 ভরি, 2 ভরির দামটা এখানে দিয়ে দেবেন। এরপর গোল্ড আপনি কিনেছেন পারচেস, এখান থেকে 5 ভরি, 5 ভরির দাম কত, ধরুন 5 লক্ষ টাকা, এখানে আপনার ভরিটা এখানে সিলেক্ট করে দিলেন। এরপর হচ্ছে আপনার ফার্নিচারের যে আপনার যে সমস্ত ফার্নিচার আছে এখান থেকে দিবেন। এরপর সেটি কিনেছেন কত টাকার এবং কত পিস কিনেছেন এবং ভ্যালু কত এখানে দিয়ে দিবেন। এই ক্যাশ অ্যান্ড ফাউন্ড আউটসাইড বিজনেস এখানে ক্লিক করার পর আপনাদের হাতে যে টাকা আছে অথবা ব্যাংকে যে টাকা আছে, কি পরিমাণ টাকা আছে, ব্যাংকে যে টাকা আছে সেটির জন্য আমরা এখানে ক্লিক করে দেব। এরপর এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এখান থেকে আপনার যে ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্টে আছে কোন ব্যাংকে টাকাটা আছে সেটা আমরা এখান থেকে লিখে দেব। এরপর অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এখানে কত টাকা ব্যাংকে আছে সেটি এখান থেকে দিয়ে দিলেন। এরপর হচ্ছে আমাদের কি হাতে কিছু টাকা আছে, হাতে কিছু টাকার ক্ষেত্রে হাতে টাকার জন্য এখান থেকে আবার নিচে একটা অপশন আছে ক্যাশ ইন হ্যান্ড, এখানে ক্লিক করে দিব। আমাদের ক্যাশ ইন হ্যান্ডে কত টাকা আছে সেটি 40,000 টাকা এটি এখানে দেখিয়ে দেব। এরপর হচ্ছে লায়াবিলিটি, আমাদের আমরা কত টাকার লায়াবিলিটি দেখেছি এখানে, এই ব্যাংক লোন হচ্ছে 3 লক্ষ টাকা। তো আমরা এখান থেকে এই এই ব্যাংক লোনটা আমাদের কোন ব্যাংকে লোন সেটি ব্যাংকের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার। এরপর পারপাস উদ্দেশ্য, এটি কি ছিল ল্যান্ড অথবা পার্সোনাল, এটি আপনি দিতে পারেন। এরপর বর্তমান লোন কত সেটি আপনি এখানে দেখান। তো এরপর আমাদের যে বর্তমান লোন আছে কত টাকা সেটি আমরা এখান থেকে দেখাবো। তো এরপরে আমাদের যে গত বছরের একটা সম্পত্তি আমরা হিসেব করে রাখছিলাম, আপনারা এখান থেকে যে গত বছরের সম্পত্তিটা কিন্তু এখানে যে সম্পত্তি আছে এই গত বছরের সম্পত্তিটা কিন্তু এখানে বসাবেন। এটি আমি কিন্তু একটা জাস্ট হিসাব মেলানোর জন্য একটি ধরে রাখছি। তো আপনারা গত বছরের সম্পত্তিটা এখানে দিয়ে দেবেন। এরপর এখান থেকে নিচে এসে দেখতে পাবেন যে আপনার সম্পত্তি, আপনার বর্তমান সম্পত্তি হচ্ছে 19,10,000 টাকা। আবার আপনার ব্যাংক লোন দেখাইছি আপনি এখানে 4,50,000 টাকা, তাহলে নেট। এরপর বর্তমান যে আপনাদের এই মোট সম্পত্তি থেকে আপনাদের যে মোট দায় বাদ দিলে 14,60,000 টাকা সম্পত্তি হয়। এরপর এখান থেকে আমাদের বর্তমান বিগত বছরের সম্পত্তি ছিল 14 লক্ষ টাকা, তাহলে এ বছরের সম্পত্তি আমাদের বেড়েছে 60,000 টাকা। এই বছরে আমাদের ব্যয় হয়েছে 2,73,000 টাকা। টোটাল ফান্ড অফ আউটফ্লো হচ্ছে 3,33,620 টাকা। তাহলে তাহলে সোর্স অফ ফান্ড, আমাদের সোর্স অফ ফান্ড হচ্ছে 3,58,000। তো আমাদের এখানে ডিফারেন্স হয়ে গেছে 24,536 টাকা। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে 3,58,000 টাকা আমাদের সোর্স, কিন্তু এখান থেকে আউটফ্লো হয়েছে মানে ব্যয় হয়েছে 3,33,000 টাকা। তো আয় ব্যয়টা আমাদের হিসাবটা মিলাইতে হবে। তো আমরা ব্যয় আরও 24,536 টাকা হিসাবে দেখাতে হবে। তো সেটি দেখানোর জন্য তো এখান থেকে এই 24,000 টাকা আমাদেরকে জিরো করতে হবে। জিরো করার জন্য আমরা এখন এক্সপেন্সে আরও কিছু টাকা ব্যয় দেখাই দেবো, কারণ নয়তো হিসাবে মিলতেছে না। তো এরপর এক্সপেন্সে চলে আসব। এখান থেকে যেমন আমাদের এক্সপেন্স ফর ফুড ক্লোথিং, এখানে আপনার এটা থেকে ওইটা যোগ করে দিব। ওইটা আর এটা যোগ করার ফলে আমাদের ব্যালেন্স দাঁড়ালো 1,59,156। তো এরপর আমরা এটি সেভ দিয়ে দিলাম। এরপর এখান থেকে আবার এখানে নিচে আসবো। দেখুন এখানে আমাদের যে আপনার বর্তমান এই বছরের ব্যয় হচ্ছে 3,58,000 টাকা। এরপর আমাদের এবছরের ইনকামও ছিল
3,58,000 টাকা। তো আমাদের এখানে হিসাবটা জিরো মিলাইতে হবে। তো এরপর এভাবে এই হিসাবটা এখানে জিরো হলে আপনার কিন্তু হিসাবটা মিলে গেল। এরপর এখান থেকে 7 কন্টিনিউতে ক্লিক করে দিলেন। এরপর এখান থেকে আপনাদের যে এবছরের রিবেট কত কাটবে সেটি এখান থেকে অ্যামাউন্টটা দেখতে পাবেন। এই যে রিবেট কিন্তু 2150 টাকা, এটা আমাদের পে করতে হবে। পে কিন্তু এটা আমরা আগেই করে ফেলছি, কারণ এখান থেকে এই যে হিসাবে আসলে দেখতে পাবেন যে সঞ্চয়পত্র থেকে আপনারা 7,000 টাকা এখান থেকে আপনার কিন্তু লভ্যাংশ পেয়েছি, কিন্তু আমাদের এখান থেকে এই 2800 টাকা যে কেটে নিছে, এই কেটে নেওয়ার হিসাবগুলো কিন্তু আমাদের ওখানে দেখাইছি, কিন্তু কেটে নেওয়ার যে হিসাবগুলো তারা অটোমেটিকলি নিতে পারে নাই। তো এই যে আপনার 6,000 টাকা পাইছেন এবং কর কর্তন করে নিয়েই ব্যাংক তো নিয়েই নিছে, তো আমরা এটা হিসাবে দেখাইছি, কিন্তু এটা কিভাবে আমরা এই হিসাব থেকে বাদ দেবো? এই যে 2150 টাকা এটা আমরা দেখাইছি বলতেই আমরা দেখা যাচ্ছে আপনারা পে করতে হবে, কিন্তু এটা আমরা আগেই পে করে ফেলছি। তো এখান থেকে আমাদের হ্যাভ ইউ পেইড, আমরা কি এটা পেইড করেছি? তো আমরা পেইড করেছি, ইয়েস। এটি এরপর এখান থেকে আমরা পেইড করেছি। ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট? তো এখান থেকে আমরা ইয়েস করে দেব। ইয়েস করে দিলেই আমাদেরকে এরকম একটি ইয়েতে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা ক্লাইম সোর্স ট্যাক্স এখানে ক্লিক করে দিব। এরপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সঞ্চয়পত্র থেকে যে লভ্যাংশ দিয়েছে সেখান থেকে আমাদের কর কাটছে, তো আমরা সঞ্চয়পত্রতে ক্লিক করে দেব। এরপর রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা আছে সেটি আমরা এখান থেকে বসিয়ে দিলে এখানে সার্চ দিলে কিন্তু আমরা সেই কর কত টাকা কাটছে সেটি এখান থেকে দেখাবে। এরপর হচ্ছে ব্যাংক থেকে আপনাদের কত টাকা কর কাটছে সেটি এখান থেকে দেখানোর জন্য ব্যাংকের নামটা দিবেন, এরপর অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন, এরপর কোন ব্রাঞ্চের নামটা দিবেন, এরপর কত টাকা কাটছে সেটি এখান থেকে দিয়ে দিবেন। দিলেই এখান থেকে সেভ করলেই কিন্তু অটোমেটিকলি সেখান থেকে অ্যাড হয়ে যাবে। তো এরপর আমাদের সেই রিটার্নে যা আবার কিভাবে যাব, ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করে দিব। এরপর এখান থেকে গো টু রিটার্ন এখানে ক্লিক করে দেব। তো এরপরে আমাদের সেই রিটার্নে নিয়ে আসবে। এরপর এখান থেকে কিন্তু আপনারা সেভাবেই যদি আপনার ওই ক্লাইম ট্যাক্সগুলো কত টাকা কিভাবে আপনার সঠিক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে কিন্তু আপনাদের এখান থেকে সেই রিবিটগুলো কিন্তু এখান থেকে আর শো করবে না, তো আপনাদের পরিশোধ দেখাবে। এরপর এখান থেকে আপনারা প্রসেস টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই এরকম একটি পেজে নিয়ে আসবে। তো এখানের থেকে একবারে নিচে চলে যাবেন, এখান থেকে নিচে এসে সাবমিট টু রিটার্ন এখানে ক্লিক করে দিলেই কিন্তু এটা আমাদের অনলাইন সাবমিট হয়ে যাবে। এরপর এখান থেকে ট্যাক্স রেকর্ড থেকে আমাদের এই সার্টিফিকেট স্ট্যাটাস এখানে ক্লিক করে দেব, অথবা অ্যাকনলেজমেন্ট একটা আছে সেটি আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয় তো আমাদেরকে কমেন্টে জানাতে পারেন কোন কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে, বা কোন কোন ধাপগুলো আপনাদের কোন জায়গায় বসাতে হবে। যদি কোনো আপনাদের সমস্যা থাকে সেটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেটি উত্তর দিতে চেষ্টা করব, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব। আপনারা কোনো বিষয় না জানলে সেটি আমরা অবশ্যই জানাবো। তো সর্বশেষে এইটুকুই বলবো, যদি এই ভিডিওটা থেকে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। ধন্যবাদ।